নয়, ক্ষুধার্তদের জন্য অর্থ ব্যয় করুন। জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। বিদেশে বেনজির পরিবারের সম্পদের খোঁজে দুদক, বিএফআইইউকে চিঠি। অনুসন্ধান শেষ হলেই মামলা, জানান আইনজীবী। অবশ্যই ওনাদের কাছে জিজ্ঞাসাবাদ করবে, তো সব তথ্যপত্র যাচাই বাছাই করে তারপরে একটা হয়তো অনুসন্ধান শেষে একটা রিপোর্ট আসবে, তখন আপনাদেরকে আমরা কমপ্লিট পিকচার, পুরো পিকচারটা আমরা হয়তো দিতে পারবো। এমপি আনার হত্যার জট খোলেনি। ডিএনএ পরীক্ষায় পরিবার যাবে কলকাতায়। মূল পরিকল্পনাকারীকে ফেরত আনার চেষ্টায় পুলিশ। 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। অনিয়মের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন। এখনো স্বাভাবিক হয়নি উপকূলের জনজীবন। রিমালে স্পষ্ট ধ্বংসযজ্ঞ। এবারও বুক পেতে ঘূর্ণিঝড় থেকে রক্ষা করল সুন্দরবন। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের পরামর্শও দেন সরকার প্রধান। বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ আজ রোল মডেল। জয় যাদবের রিপোর্ট। দীর্ঘস্থায়ী যুদ্ধ, দাঙ্গা হাঙ্গামা ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিভিন্ন দেশে শান্তি ফিরিয়ে আনতে ও মানবিক সহায়তা দিতে দীর্ঘ 4 দশক ধরে জাতিসংঘ শান্তি মিশনে কাজ করছে বাংলাদেশ। বর্তমানে 13টি দেশে বাংলাদেশের 6092 জন শান্তিরক্ষী দায়িত্ব পালন করছেন। আর এ পর্যন্ত বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের 43টি দেশ ও স্থানে 63টি জাতিসংঘ মিশন সফলতার সাথে সম্পন্ন করেছে। এই কার্যক্রমে শহীদ হয়েছেন বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী, আহত হয়েছেন 266 জন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের এই অসামান্য অবদান স্মরণ করতে প্রতি বছর পালন করা হয় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের শান্তিরক্ষীরা প্রশংসার সাথে দায়িত্ব পালন করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ অনুকরণীয়। শান্তি ও নিরাপত্তা বজায় রাখা বৈশ্বিক প্রচেষ্টায় বাংলাদেশ আজ একটি দায়িত্বশীল ও নির্ভরযোগ্য নাম। আমরা সর্বজনীন স্বীকৃত এবং বিশ্বের বুকে রোল মডেল। এই অর্জনের পিছনে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনী, টেকসই, পরিশ্রমী, নিবেদিত প্রাণ সদস্যদের মহান আত্মত্যাগ ও অমূল্য অবদান। সরকার প্রধান বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে চলমান যুদ্ধ মানবজাতির কোনো কল্যাণ বয়ে আনছে না। অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু অভিঘাত থেকে মানবজাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষাবঞ্চিত যে সমস্ত শিশুরা, তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দেশে দায়িত্ব পালনরত বাংলাদেশের শান্তিরক্ষীদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিদেশে সম্পদ আছে কিনা সেই অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এজন্য বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউকে চিঠিও দেওয়া হয়েছে। সংস্থার আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, সাবেক আইজিপির বিষয়ে সব অনুসন্ধান শেষ করেই মামলা করবে দুদক। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান।
এখন পর্যন্ত সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব পেয়েছে দুদক। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। দুদক বলছে, অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বেনজির পরিবারের সম্পদ থাকতে পারে বলে ধারণা করছে তারা। প্রাথমিকভাবে বিভিন্ন সূত্রে তারা কিছু তথ্যও পেয়েছে। সম্পদ আছে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে বিএফআইইউকে চিঠি দেওয়া হয়েছে। অনুসন্ধান কার্যের অংশ হিসেবে 2 দফায় ওনার প্রপার্টি, বেশ কিছু প্রপার্টি, অ্যাপার্টমেন্ট এবং ক্রয় করা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং আরও তথ্য উপাত্তের জন্য বিভিন্ন সংস্থার কাছে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে আইনিভাবে চিঠি দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, আর্থিক অপরাধের যারা তদন্ত করে তাদেরকে তথ্যপত্র চাওয়া হয়েছে। সাবেক আইজিপির অবৈধ সম্পদের খোঁজ পাওয়া মাত্র তার জব্দে দুদক পদক্ষেপ নেবে বলেও জানান আইনজীবী। ওনার অন্য কোনো প্রপার্টি আছে কিনা বা কোথাও কোনো টাকা সরিয়ে নিয়েছেন কিনা সে ব্যাপারেও আপনার খুবই গুরুত্ব সহকারে আপনার এক্সামিন করা হচ্ছে প্রত্যেকটা ডাটাগুলো এবং ওনাদেরকে ব্যক্তিগতভাবেও ওনাদেরকে চিঠি দিয়ে ডাকানো হয়েছে। বেনজির আহমেদ, তার স্ত্রী ও 3 মেয়েকে জিজ্ঞাসাবাদও করবে দুদক। আগামী 6 জুন বেনজির আহমেদকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা ও 3 মেয়েকে ডাকা হয়েছে। মঙ্গলবার তাদের জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় কমিশন। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। সকালে ভোটার কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ে উপস্থিতি। বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ চলে, তবে কয়েকটি কেন্দ্রে হয় প্রার্থী সমর্থকদের সংঘর্ষ। সুনামগঞ্জে অস্ত্রসহ আটক হয় এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট। সহকর্মীদের তথ্য ছবিতে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে 87টি উপজেলায় সকাল 8টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বেশিরভাগ কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ভোট হলেও কয়েকটি কেন্দ্রে কিছু বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। রংপুরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে 13টি উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেউ পায়ে হেঁটে, কেউ অটোরিকশা, আবার কেউ ভ্যানযোগে দল বেঁধে আসেন কেন্দ্রে। শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে কাজ করে আনসার, পুলিশ, র্যাব ও বিজিবি। এছাড়া জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকেও আমরা সবসময় আহ্বান জানাই যে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হচ্ছে, তো এই পরিবেশে ভোট দিতে পারবেন এসে, এবং আপনার ভোটাধিকার প্রয়োগ করাটা আপনার একটা নাগরিক দায়িত্ব। সেই দায়িত্বটা জনগণ পালন করবে, এটা প্রত্যাশা। মানিকগঞ্জে এদিন সকালে শুরু হয় তৃতীয় ধাপের ভোট গ্রহণ। এ ধাপে জেলার সদর ও সাটুরিয়া উপজেলার 170টি কেন্দ্রে ইভিএমে চলে ভোট গ্রহণ। জামালপুরে 2 উপজেলায় তৃতীয় ধাপে মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলায় ভোট গ্রহণ চলছে। মাদারগঞ্জ উপজেলার কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। জয়ের ব্যাপারে আশাবাদী সব প্রার্থী। সকাল 7টার সময় লাইনে দাঁড়াই সকাল 7টার সময় ভোট দিতে পেরেছি। আমরা খুব শান্তশিষ্ট মতো ভোট দিতে আসি। দীর্ঘ 20 বছর পর ভোট দিতে এসেছি। সকাল 7টা থেকে লাইন। আজ 20 বছর পর আমরা কোনো কেন্দ্র আসতে পারি নাই, আজকে আমরা সুযোগ পাইছি, আমরা লাইনে দাঁড়াইছি। এদিকে চট্টগ্রামের পটিয়ায় জোরপূর্বক ভোট নেয়ার গুজব ছড়িয়ে পড়লে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় লাঠিসোঁটা নিয়ে হামলাও করা হয়। কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গ্রহণ। পরে পুলিশ ম্যাজিস্ট্রেট এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিন সকালে সুনামগঞ্জের দোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দেশীয় অস্ত্রসহ চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মাসুক মিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। 87 উপজেলায় চলছে তৃতীয় ধাপের ভোট গ্রহণ। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে একেএম নাজিম এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন এসএ আসাদ। শুরুতে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, 6 ঘন্টার বেশি সময় হয়ে গেছে ভোটের। এখন পর্যন্ত ভোটারের উপস্থিতি এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন আপনি? নাজিম, আশা করছি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন। এই উপজেলাগুলোতে নির্বাচন চলছে, কিন্তু এরই মধ্যে কয়েকটি কেন্দ্রে
বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং সংঘর্ষের সৃষ্টি হয়েছে। পটিয়া উপজেলা একটি কেন্দ্রে ব্ল্যাক পেপার চিন্তার ঘটনা ঘটেছিল, সেখানে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর জেলা প্রশাসনের চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল কাসেম ফখরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পাশাপাশি আনোয়ার উপজেলার কয়েকটি কেন্দ্রে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, এখানে সংঘর্ষের ঘটনায় 2 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি একটি কেন্দ্রে প্রায় 1 ঘন্টা ভোট বন্ধ ছিল। পাশাপাশি বোয়ালখালী উপজেলার নির্বাচন হচ্ছে, বোয়ালখালী উপজেলার মধ্যে একটি ভোট কেন্দ্রে একজন যুবক ছুরি নিয়ে প্রবেশ করে, পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে। আসলে এইদিকে এই ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে সহ জেলা পুলিশের পক্ষ থেকে শুরু করে অন্যান্য যেসব প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তারা সবাই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা এখন চেষ্টা করবো এখানে আনোয়ারা উপজেলার যে একটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে এসে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার শফিউল আমরা চেষ্টা করবো একটু কথা বলার জন্য। আসলে চট্টগ্রামের একটু চেষ্টা করবো সাথে কথা বলতে। উনি আসলে কয়েকটি কেন্দ্রে যে বিশৃঙ্খলা হচ্ছে তাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তারা কাজ করছেন। এই যে কয়েকটি কেন্দ্রে ইদানে আমরা শুনতে পাচ্ছি কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আনোয়ারাতে কোনো কেন্দ্রের ভিতরে কোনো বিশৃঙ্খলার খবর পাই নাই, আর কেন্দ্রের বাইরে 2-1 জায়গায় বিশৃঙ্খলার খবর যেটা শুনেছি সেটি হচ্ছে আমরা ব্যবস্থা নিয়েছি, এখন শান্তিপূর্ণ অবস্থান আছে আমাদের। আর পটিয়াতে একটি কেন্দ্রে আপনারা জানেন একটু প্রবলেম হয়েছে, ব্যালট পেপার নিয়ে গিয়েছিল, আর সেখানে ওই কেন্দ্রের ভোটগ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ আছে। আর এখন 2টা বাজে 2 ঘন্টা আছে, আর সব জায়গায় আমরা ঐক্যবদ্ধ শক্ত অবস্থানে আছি, আশা করি সমস্যা হবে না। উনি যেটা বলছিলেন আসলে যে ওনাদের যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি শান্ত আছে এখন। এই আমরা দেখেছি এই কেন্দ্রে এখন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল কাসেম ফখরুজ্জামান এসেছেন এবং বর্তমানে ভোটার উপস্থিতি ভালো এবং ভোট গ্রহণ চলছে। বাকিটা আসলে ভোট গ্রহণের পরে বলা যাবে বিস্তারিত। আমরা এখন চলে যাব পাবনায়, আমাদের সহকর্মী আসাদের কাছে চলে যাব আমরা, আমাদের সহকর্মী পাবনায়। ধন্যবাদ নাজিম, আপনি চট্টগ্রাম থেকে যেমনটি নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন। আসলে পাবনার 3টি উপজেলায় 6ষ্ঠ উপজেলা নির্বাচনে এই 3য় ধাপে 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। 3টি উপজেলার মধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলা এবং আটঘরিয়া উপজেলা এবং পাবনা সদর উপজেলায় মূলত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঈশ্বরদী উপজেলার রূপপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে 2400 ভোটারের মধ্যে প্রায় 550-র মতো ভোট পড়েছে বলে আমি প্রিজাইডিং কর্মকর্তার সাথে কথা বলে যেটি জেনেছি। তবে আমি পাবনার ঈশ্বরদী উপজেলায় মোট 84টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা প্রায় 2.3 লক্ষ ভোটার। তো এই ভোট কেন্দ্রে শুধু না, ঈশ্বরদের অধিকাংশ কেন্দ্রেই আমরা দেখেছি আসলে ভোটার সংখ্যা একেবারেই কম। তো কেন আসলে এই সব কেন্দ্রে ভোটার সংখ্যা কম, এই বিষয় নিয়ে আমরা আসলে কথা বলেছিলাম বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছিলেন পাবনার লিচু সমৃদ্ধ এলাকা হওয়ার কারণে আসলে এই সব এলাকায় অধিকাংশ ভোটাররা লিচু বাগানে আসলে কর্মরত থাকার কারণেই ভোট কেন্দ্রে উপস্থিতি তাদের কম বলে আমরা জানতে পেরেছি। আমি এই মুহূর্তে রূপপুর উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তার সাথে একটু কথা বলবো। আসলে এই কেন্দ্রে কেমন ভোট পড়েছে যদি একটু জানাতেন, আর ভোটার সংখ্যা কম হওয়ার কারণ কি একটু যদি আমাদের জানাতেন। ধন্যবাদ আপনাকে। আমি রূপপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের প্রিজাইডিং অফিসার। এই কেন্দ্রের টোটাল ভোটার ছিল হচ্ছে 2445 জন, আর দুপুর 2টা পর্যন্ত পড়ছে নিয়ার অ্যাবাউট 580-র মতো। দেখা যাচ্ছে 23%, মানে 23%-এর মতো ভোট কাস্ট হয়েছে। এইটা একটা আমার ভোট কম হওয়ার কারণ আমার কাছে মনে হয়েছে যে ইভিএম এর ব্যাপারে মানুষের সচেতনতার একটু ঘাটতি আছে, কারণ এখানে ম্যাক্সিমাম ভোটারই আসছে, তারা আসলে এই ব্যাপারটা আসলে জানে না। আমরা হয়তো খুব কম সময় 2 দিনের ট্রেনিং এ পাচ্ছি, কিন্তু ভোটাররা যখন ভোট দিতে যাচ্ছে তাদেরকে হাতে পড়ে কলম শেখানো, এই একটা মানে অনাগ্রহ আমার মনে হয় একটা কারণ। ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন আসলে আপনার এই ঈশ্বরদী উপজেলা কেন্দ্রে 3 জন উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু এবং স্থানীয় সংসদ সমর্থিত একজন রানা সর্দার রয়েছেন। এই 2 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হচ্ছে। তো আমি আবুল কালাম আজাদ মিন্টুর সাথে এবং স্থানীয় এমপি মহোদয়ের সাথে পৃথক ভাবে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন আসলে আবুল কালাম আজাদ মিন্টু বলছেন এই স্থানীয় সংসদ সদস্যের প্রভাব থাকার কারণে আমার ভোটাররা আসলে আসতে পারছে না। এমনটি আসলে ছিল পাবনার ভোট কেন্দ্রের সর্বশেষ খবরাখবর।
জি, ধন্যবাদ আপনাকে আসাদ। সেই সাথে নাজিমকে ধন্যবাদ জানাতে চাই। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম এবং পাবনা থেকে। এদিকে উপজেলা নির্বাচনের আরো খবর জানাতে আমরা যেতে চাই টাঙ্গাইলে। টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি কেমন দেখছেন আপনি? ধন্যবাদ তন্নি। আপনি জানেন যে টাঙ্গাইলের 3টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে এবং সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণ চলবে। এবং আপনি জানেন যে এই অর্থাৎ ভোটের আসলে উপস্থিতি কিন্তু খুবই কম। অর্থাৎ আমি যে জায়গাটি আসলে দাঁড়িয়ে রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইল সদর বিন্দুবাসিনী সরকারি উচ্চ বিদ্যালয় এবং এই কেন্দ্রে কিন্তু প্রায় 4120টি ভোট রয়েছে এবং সকাল থেকে আসলে এই পর্যন্ত আমরা যতটুকু তথ্য নিয়েছি তাতে কিন্তু 10% ভোট কিন্তু পড়েছে। তো আসলে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু মোটামুটি ভোটের অবস্থা খুবই কম এবং অন্য আসলে শহরের তুলনায় গ্রামগঞ্জের ভোটার সংখ্যা আসলে কিছুটা থাকলেও মূলত আসলে অনেকটাই কিন্তু শহরে কিন্তু অনেকটাই কম রয়েছে এবং বিশেষ করে আসলে পুরুষদের চাইতে আসলে নারী ভোটারদের সংখ্যা বেশি রয়েছে। তো আপনি জানেন যে এমনি তাছাড়া যে কেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আসলে চোখে পড়ার মতন দেখেছি। তবে এখন পর্যন্ত আসলে অর্থাৎ বেলা বাজে হচ্ছে 2টা, দুপুর 2টা এবং ভোটের আর কিন্তু বাকি রয়েছে মাত্র 2 ঘন্টা এবং এই 2 ঘন্টায় আসলে যারা নির্বাচন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু বলছেন যে ভোটের পরিবেশ আসলে এবং ভোটের এই 2 ঘন্টায় ভোট আসতে পারে এরকম তারা বলছেন। তো বলা চলে যে ভোটের পরিবেশ অনেকটাই পরিবেশ ভালো রয়েছে এবং ভোটের যে কাস্টিং আসলে হওয়ার কথা সেই পরিমাণ আসলে কাস্টিং কিন্তু অনেকটাই হচ্ছে না এবং আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপর রয়েছেন যাতে ভোটের সমস্যা যাতে না হয়। তো নিয়েই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইলের উপজেলা নির্বাচন নিয়ে। জি আতিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল থেকে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটারের উপস্থিতি সম্বন্ধে জানাচ্ছিলেন সহকর্মী আতিক রহমান। তৃতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে দুপুর 12টা পর্যন্ত ভোট পড়েছে 20% নিচে। দুপুরে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ইসি সচিব জাহাঙ্গীর আলম। জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত 20 উপজেলার নির্বাচন হবে আগামী 9 জুন। দুপুর 12টা পর্যন্ত যে প্রাপ্ত তথ্য তাতে কোনো কেন্দ্রে 16%, কোনো কেন্দ্রে 17%, কোনো কেন্দ্রে 20% এরকম ভোট কাস্ট হচ্ছে মর্মে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আর উল্লেখযোগ্য বড় ধরনের কোনো ঘটনা নির্বাচন সংশ্লিষ্ট ঘটেনি। আজকের পূর্ণ নির্ধারিত তফসিল অনুযায়ী চান্দিনা উপজেলার ভোট গ্রহণ পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী 5 জুন তারিখে চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে চাঁদপুর জেলার যে 2টি উপজেলা কোচি এবং ফরিদগঞ্জ এটারও নির্বাচন আমাদের চতুর্থ ধাপের সাথে 5 জুন তারিখে অনুষ্ঠিত হবে। বাকি যে আমাদের 20টি উপজেলা রয়েছে সেই 20টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 জুন রোজ রবিবার। সরকার দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বলেন, শুধু বিএনপি নয়, আস্থাহীনতার কারণে আওয়ামী লীগের লোকেরাও নির্বাচন বর্জন করেছে। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদী পলাশ উপজেলা বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন মঈন খান। নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষে বলে দাবি করে সেই আওয়ামী লীগ সেদিন ছিল একটি পলায়নপর রাজনৈতিক দল। তাদের ইচ্ছে মতো তাকে খুশি তাকে এমপি করে নেয়, এমপিদের পর্যায় মতো নিচে নেমেছে। ঝিনাইদহের সাম্প্রতিক একটি ঘটনায় আপনারা তা দেখতে পেয়েছেন, আপনারা 18 সালে দেখেছেন এবং আজকে 2024 সালে 7 জানুয়ারিতে আপনারা দেখেছেন। শুধু বিএনপির ভোটাররা ভোটকে বর্জন করে নাই, আওয়ামী লীগের ভোটাররাও এই ভোটকে বর্জন করে। সংবাদ দুপুরে আরো থাকছে।
আগামী বাজেটেও গুরুত্ব পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাত, প্রকল্প নির্ধারণ ও প্রয়োজনীয় বরাদ্দ নিয়ে হতাশ বিশেষজ্ঞরা। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনকে কূটনীতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এছাড়া মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেফটি ট্যাঙ্কে পাওয়া মাংসপিণ্ড আনারের দেহাবশেষ কি না তা জানতে ডিএনএ টেস্ট করা হবে। আনারের মেয়েকে নমুনা সংগ্রহের জন্য কলকাতায় ডেকেছে গোয়েন্দা পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ২ সপ্তাহ পর তার মরদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। মঙ্গলবার কলকাতার নিউ টাউনের সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাবশেষ খুঁজে পায় গোয়েন্দা পুলিশ। তবে সেটি এমপির দেহাবশেষ কিনা তা নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা করতে হবে বলে জানান বাংলাদেশের গোয়েন্দা প্রধান হারুনার রশিদ। আমরা সেপটি ট্যাঙ্কে আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেপটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে এবং প্রিজার্ভ করেছে এবং এগুলি আমরা ওনাদের সাথে কথা বলবো। এটা ফরেনসিক, এখানে অবশ্য ফরেনসিকটা আগেভাগে হয়ে যায়, বাংলাদেশে একটু দেরি হলো, এই কলকাতা তো ফরেনসিক আগেভাগে হয়। তারা ফরেনসিক করবে, তারপরে মৃত যে আমাদের এমপি আনার সাহেবের তার ভাই আছে, তার মেয়েরা আছে, তাদেরকে এনেও ইচ্ছা করলে ডিএনএ করে তারপরে কনফার্ম হওয়া যাবে এটি আসলে এই মাংস দেহ কার। এমপি আনারের মেয়ে জানান ডিএনএ টেস্টের নমুনা দিতে দ্রুততম সময়ের মধ্যেই তিনি কলকাতা যাবেন। এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকেই আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। রাজধানীতে এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানান এমপি আনার হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারীকে কূটনৈতিক প্রচেষ্টায় দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটির বিষয়ে আমাদের যে ধরনের প্রচেষ্টা করা দরকার পুলিশের পক্ষ থেকে সেটির সর্বোত্তম চেষ্টা করা হবে। এটির বিষয়ে যেহেতু তিনি আমাদের জাতীয় সংসদের একজন মাননীয় সদস্য ছিলেন, তারপরেও অন্য যে কোনো মাধ্যম বা কূটনৈতিক যে কোনো চ্যানেলে সর্বোচ্চ চেষ্টা এ বিষয়ে করা হবে। বিচার প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান দুই দেশের মধ্যে আলোচনা করেই প্রক্রিয়া ঠিক করা হবে। বাংলাদেশের আইনে বিচার হতে পারে এবং ইন্ডিয়াতে ঘটনা ঘটেছে ইন্ডিয়াতেও বিচার হতে পারে। তো সুতরাং এটি আমাদের পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে তারপরে করা হবে। 12 মে চিকিৎসার উদ্দেশ্যে কলকাতা যান এমপি আনার। 14 মে থেকে নিখোঁজ হন। এর কয়েকদিন পর আইন শৃঙ্খলা বাহিনী জানায় কলকাতায় তাকে হত্যা করা হয়েছে। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। নরসিংদীতে আবারও ঘটল রাজনৈতিক হত্যাকাণ্ড। এবার সন্ত্রাসীদের গুলিতে খুন হলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। এ সময় গুলিবিদ্ধ হন আরও 2 জন। এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মী সুমন বর্মনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন টুম্পা আফরোজ। মঙ্গলবার রাত 12টায় প্রতিদিনের মতো নরসিংদী সদর উপজেলার ভগীরথপুর চেয়ারম্যান মার্কেটের নিজ অফিস থেকে 8-10 জনকে নিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন মেহেরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান। ভগীরথপুরের বাবা টেক্সটাইলের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে ককটেল ছোড়ে। এ সময় তারা বিচ্ছিন্ন হয়ে পড়লে হামলাকারীরা সাবেক ইউপি চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলি ছুড়লে মাহবুবুল সহ 3 জন গুলিবিদ্ধ হন। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা মাহবুবুলকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। আমরা এই জায়গায় ওই চিবা ছিল, চিবার মধ্যে দাঁড়াইছি, আমরা খালি ঘুমাইছি যে ভাই পরে স্থানীয়রা 3 জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মাহবুবুলকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ ফরহাদ ও সাইদ পাপন পাপ্পুর অবস্থার অবনতি হয় রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাহবুবুল হাসান প্রথমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পরে 2016 সালে মেহেরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। কিন্তু গত ইউপি নির্বাচনে ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজহার প্রমিত প্রান্তের কাছে দলীয় মনোনয়ন হারিয়ে চেয়ারম্যান পদ থেকে ছিটকে পড়েন তিনি। নরসিংদীতে জনপ্রিয় নেতাদেরকে কুচক্রী মহল একের পর এক হত্যা করে যাচ্ছে। রাজনীতিতে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছেন কর্মী সমর্থক ও স্বজনরা। তাই তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো হিংসা নাই, তাদের সাথে আমাদের জমি জমা নিয়ে কোনো ঝামেলা নাই, কিন্তু তারা রাজনীতির প্রতি হিংসায় তারা আমার ভাইয়ের রাজনীতি দেখতে পারে না। পরপর রাজনৈতিক খুনিদের বিচার হয় না বিদায়ী
এরকম হত্যাকাণ্ড সংঘটিত হইতেছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। গত 1.5 মাসের ব্যবধানে জেলায় প্রতিপক্ষের হাতে সাবেক চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ইউপি সদস্য সহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, নিহত সাবেক চেয়ারম্যানের জানাজা কখন, আর এই হত্যাকাণ্ড নিয়ে এলাকাবাসীর প্রতিক্রিয়া জানাবেন আমাদের। আমি এখন আছি নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসানের জানাজায়। তার গ্রামের বাড়ি খালপাড় ঈদগাহ মাঠে এখন তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন যে গতকাল রাতে সন্ত্রাসীরা গুলি করে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে আজকে দুপুরে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এখন সেই তার মরদেহ খালপাড় শাহী ঈদগাহ মাঠে জানাজায় অনুষ্ঠিত হচ্ছে এবং এই জানাজায় স্থানীয় সংসদ সদস্য আনোয়ার আশরাফ খান দিলীপ সহ তার রাজনৈতিক এবং এলাকার হাজার হাজার মানুষ এই জানাজায় অংশ নিচ্ছে এবং তারা সকলেই এই মাহবুবুল হাসানের নিহতের ঘটনায় সুখ এবং সমবেদনা জানিয়েছে তার পরিবারের সদস্যদেরকে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত সন্দেহে যাদের নাম এসেছে তাদের সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এই জানাজা থেকে। একই সঙ্গে যদি এই হত্যাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে এই জানাজায় একের পর এক জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদ হত্যার যে ধারা চলছে নরসিংদীতে সেই ধারারও প্রতিবাদ জানানো হয়েছে এবং সেই সকল ঘটনায় এখনো ঘাতকরা গ্রেপ্তার না হওয়ায় প্রশাসনের ব্যাপারে এবং পুলিশ বাহিনীর বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছে। মাহবুব হত্যাকাণ্ড গতকাল রাতে সংঘটিত হলেও এখন পর্যন্ত সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হলো এই ঘটনার মূল ঘাতকদেরকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই নিয়ে এখানের সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভ রয়েছে। এখান থেকে সাধারণ মানুষ এবং জনপ্রতিনিধি তারা দ্রুত সময়ের মধ্যে মাহবুবুল হাসানের ঘাতকদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ছিল মাহবুবুল হাসানের জানাজা থেকে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে সাবেক চেয়ারম্যান হত্যাকাণ্ডের বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুমন বর্মন। দেখছেন সংবাদ দুপুর। উপকূল জুড়ে স্পষ্ট ঘূর্ণিঝড় রিমালের টানা 2 দিনের তাণ্ডবের ক্ষতচিহ্ন। ঝড়ে বিধ্বস্ত হয়েছে বহু ঘরবাড়ি, উপড়ে পড়েছে গাছপালা, নষ্ট হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। এখনো পানিবন্দী অনেক এলাকার মানুষ। স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন দিবাশ্রী বড়ুয়া। রোববার থেকেই ভোলা উপকূলের উপর দিয়ে বয়ে যায় ঝড়ো বাতাস ও ভারী বর্ষণ, যার প্রভাবে উত্তাল হয়ে ওঠে নদী ও সাগর। প্রবল জোয়ারে লোকালয়ে প্রবেশ করে অস্বাভাবিক পানি। এতে তলিয়ে যায় বাঁধের বাইরে অন্তত 30টি গ্রাম। পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েন হাজার হাজার মানুষ। টানা 3 দিন এমন অবস্থা বিরাজ করায় দুর্গত এলাকায় নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। আমাদের এদিকে বন্যায় পানি উঠে আমাদের ঘর দুয়ারে অনেক ক্ষতি হয়েছে। এখানে জোয়ারের পানি রাস্তাঘাট চলে যায়। ঝড়ের কারণে মেঘনার পানি বিপদসীমার 91 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়, যা এর আগে হয়নি বলে দাবি দুর্গত মানুষের। তলাতে পানি উঠে বেরিয়ে উপর দিয়ে আমাকে অনেক কষ্ট, খাওয়ার কষ্ট, রান্না বাড়ার কষ্ট। আমাকে অত এলাকায় কোনো বাড়িতে কোনো চুলাচাকি নেই। জরিয়া পানি কালকে সব চুলাচাকি নিয়েছে, কোনো ঘরে ভাত আনতে পারে না আজকে। পানি নেমে গেলে বাঁধের সংস্কার কাজ শুরু করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। এই অংশটা প্লাবিত হয়েছে, আমরা অপেক্ষা করতেছি যে ভাটায় পানি নেমে গেলেই দ্রুততার সাথে আমরা সেই অংশটা ব্রিজ ক্লোজ করে ফেলবো। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। 375 মেট্রিক টন চাল আমরা এই 7টি উপজেলায় দিয়েছি এবং গোখাদ্য, শিশু খাদ্য সহ নগদ ক্যাশ প্রায় 18 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বরগুনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভিন্ন এলাকায় বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি ঢুকে পড়ে। ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে ঘরবাড়ি। এতে ৩ শতাধিক গ্রামের প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে ১৩,০৩৪টি ঘর, আর পুরোপুরি বিধ্বস্ত হয়েছে ৩,৩৭৪টি ঘর। প্লাবিত হয়েছে ৬,০০০ হেক্টর কৃষি জমি। ১৩টি স্থানে ভেঙেছে বাঁধ। প্লাবিত হয়েছে ৩০০ গ্রাম। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২০ কিলোমিটার বেড়িবাঁধ। ভাঙ্গে সূর্যে মা নামছে আর ভাঙ্গে মানে তলায় দিকে আছে। এবার তো ঘরের মধ্যে পানি এসে গলা সমান। চাল ডাল মানে জাহানি দূরালে সুকেশ ফিরেস কিছুই হারাইতে রে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান বরগুনা জেলা প্রশাসক। সরকার কিন্তু দুর্গত মানুষের পাশে যেভাবে আমরা আছি, আশা করি এটা কিন্তু সেই সক্ষমতা আমাদের আছে এবং আমরা আশা করছি যে ভালোভাবে এই দুর্যোগ আমরা মোকাবেলা বা কাটিয়ে উঠতে সক্ষম হব। সার্বিক সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষয়ক্ষতির চিত্র দেখাতে সাতক্ষীরা সুন্দরবন রেঞ্জের মুন্সিগঞ্জ এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, ঘূর্ণিঝড়ে সুন্দরবনের ক্ষতি কতটা, কি বলছেন সংশ্লিষ্ট যারা আছেন তারা, আর এই ক্ষতি পুষিয়ে নিতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? তন্নি, ধন্যবাদ আপনাকে। আমি এই যে সুন্দরবন পাড়ে দাঁড়িয়ে আছি। আপনাকে বলে রাখা দরকার, সুন্দরবন যে সুন্দরবন রক্ষা করে এই উপকূলের সাধারণ মানুষকে, এবং একই সাথে যে বেড়িবাঁধ রক্ষা করে সেই বেড়িবাঁধও কিন্তু খানিকটা ক্ষতিগ্রস্ত। আমি একটু দেখাচ্ছি সুন্দরবনের এই যে বিশেষ করে এই যে পর্যটকদেরকে নিয়ে যাওয়ার যে ট্রলারগুলো, এই ট্রলারগুলোর কিন্তু উপর অংশ কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনাকে বলে রাখা দরকার একই সাথে সুন্দরবনের যে বন বিভাগের যে জেটিগুলো, যেখান থেকে আসলে নৌযানে উঠতে হয়, সেই জেটিগুলো বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে প্রাণী সম্পদ অতটা ক্ষতিগ্রস্ত হয়নি। আর এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করছি, আমার ডান দিকে হচ্ছে সুন্দরবন, যে সুন্দরবন রক্ষা করে, এটা একটি অংশ। আর এখানে ৮০০ কিলোমিটার রয়েছে উপকূলীয় বেড়িবাঁধ, যে বেড়িবাঁধগুলো কিন্তু ৬০-এর দশকে নির্মিত। এই ৬০-এর দশকের বেড়িবাঁধ কিন্তু অনেকটা জরাজীর্ণ এবং দুর্বল। সেটিকে কিন্তু এইবার প্রথম একটু বিশেষ একটি দিক ছিল, প্রতিবার যেমন পানি উন্নয়ন বোর্ড পুরো উপকূলবাসীকে রেখে তাদের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়, এইবার প্রথম দেখা গিয়েছে যে পানি উন্নয়ন বোর্ড একটা সমন্বয় করেছে, এবং সেই সমন্বয়ের মধ্য দিয়ে কিন্তু উপকূলের সাধারণ মানুষরা কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে একই সাথে এই দুর্যোগে যুদ্ধ করেছে, এবং যুদ্ধ করে কিন্তু সেই উপকূল রক্ষা করেছে। এই সমন্বয়ের বিষয়ে এবং এখানকার ক্ষয়ক্ষতির চিত্রটি জানবার জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিনকে যুক্ত করছি। জি, ধন্যবাদ। সাতক্ষীরা মানে বহুত আগে থেকে যে কোনো দুর্যোগ, ঘূর্ণিঝড় আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এটা আমরা সবাই জানি। এর আগে যে বিভিন্ন সময় ঘূর্ণিঝড় হয়, আয়লা, আমপান, ইয়াস, সিডর, এসব এলাকায় এইসব ঝড়ে সাতক্ষীরাকে অনেক পিছিয়ে পড়া জনপদে পরিণত করে। এই যে অতীতের ভয়াবহ অভিজ্ঞতা, সেখান থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবার চেষ্টা করেছে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে যেন বেড়িবাঁধ ঠেকানো যায়। এরই প্রেক্ষিতে আমরা চেষ্টা করেছি স্থানীয় জনগণ, স্বেচ্ছাসেবীদেরকে সাথে নিয়ে টানা 30 ঘন্টা এই প্রলয়ঙ্কারী ঝড়ের সাথে ফাইট করে এই যে বাঁধগুলা, জীবন রক্ষাকারী বাঁধ, সেটি রক্ষা করার জন্য সৃষ্টিকর্তা আমাদের সহায় ছিল। এই জন্য আমরা রক্ষা করতে। কি ক্ষতি হয়েছে? আমরা দেখলাম যে ওই যে বিশেষ করে জিও ব্যাগ এবং মাটি ধসে গিয়েছে। জি, আমাদের বাঁধ কোথাও ভেঙে ব্রিজ না করলেও প্রায় 10 কিলোমিটার, আমার তো টোটাল বাঁধ প্রায় 700 কিলোমিটার, প্রায় 10 কিলোমিটারের মতন বাঁধ বেশ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেমনটি শুনছিলাম তন্নি, যে 10 কিলোমিটার বাঁধ কিন্তু বেশ বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই চিত্র এখন এখানকার মানুষের প্রাণের দাবি হচ্ছে অবশ্যই এখানে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হোক এবং মানুষের জীবন জীবিকাকে সংরক্ষণ করা হোক। এই ছিল সর্বশেষ। তন্নি, সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরা থেকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সংবাদ দুপুরে আরো থাকছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল 146 দেশ। নেতানিয়াহুর ক্ষোভ, রাফায় আশ্রয় শিবিরে হামলায় নিহত 21। সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রুর কাছ থেকে প্রায় 2 কেজি স্বর্ণ উদ্ধার করেছেন
এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে সৌদি এয়ারলাইন্সের এক ফ্লাইটের কেবিন ক্রু রোকেয়া খাতুনকে তল্লাশি করে কাস্টমস। এতে 11টি বার, 6টি চুড়ি ও একটি চেইন সহ 1979 গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার স্বর্ণসহ আটক ক্রুকে হেফাজতে নিয়েছেন কাস্টমস কর্তৃপক্ষ। এবার বাজেটের খবর। শুরু হচ্ছে আরও একটি নতুন অর্থবছর। বিগত বছরগুলোর মতো এবারও গুরুত্ব পাচ্ছে না শিক্ষা ও স্বাস্থ্য খাত। পরিকল্পনা থাকলেও বরাদ্দ করা হচ্ছে খুবই কম বাজেট। বিশেষজ্ঞরা বলছেন, দৃশ্যমান প্রকল্পগুলোতে বেশি মনোযোগ দিচ্ছে নীতি নির্ধারকরা। ফলে স্বাস্থ্য এবং শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাত প্রত্যাশা অনুযায়ী গুরুত্ব পাচ্ছে না বাজেটে। বিস্তারিত আমেনা প্রণামীর প্রতিবেদনে। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আসছে নতুন অর্থবছর। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণ এবং সমষ্টিক অর্থনীতির মৌলিক বিষয়গুলোকে উন্নত করাই বাজেটের প্রধান লক্ষ্য হয়ে থাকে। কিন্তু বিপরীত দিকে হাঁটছে আগাম বাজেট। বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষার মতো জনগুরুত্বপূর্ণ খাতগুলো পাচ্ছে না প্রত্যাশিত বরাদ্দ। পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী এডিপিতে শিক্ষা খাত 31,528 কোটি টাকা বরাদ্দ পাচ্ছে, যা মোট এডিপির প্রায় 12%। আর স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে 20,682 কোটি টাকা। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় স্বাস্থ্য খাতে মোট এডিপির 11% বরাদ্দের কথা বলা থাকলেও বাজেটে রাখা হচ্ছে 7.8%। প্রস্তাবিত বাজেট পর্যালোচনায় দেখা যায়, শিক্ষা ও স্বাস্থ্য খাতের বরাদ্দ অর্থ দিয়ে ভবন নির্মাণে বেশি আগ্রহী সংশ্লিষ্টরা। পুরাতন মেশিন দিয়ে অনেক কিছু করা হচ্ছে, টেস্টের রিপোর্টও কিন্তু ভালো আসে না। সেগুলো ভালো রিপোর্ট করার জন্য আমরা শহরে আসি, হাজার হাজার টাকা আমাদের ভিজিট। এটা আমার পক্ষে দেওয়া যেমন সম্ভব না, একজন রিক্সাওয়ালার পক্ষে দেওয়া সম্ভব না। বাংলাদেশে যে সরকার বাজেটগুলো করছে তাতে তো আমাদের জীবন জীবিকা নির্বাহ করা অনেক কঠিন হয়ে পড়ছে। 2 মেয়ে পড়াইতেছি, 1 মেয়ে পড়াইতে পারতাছি না, খরচ অনেক বেশি। শিক্ষা ও স্বাস্থ্য দেশের উন্নয়নে অগ্রাধিকার পাওয়ার যোগ্য হলেও দৃশ্যমান প্রকল্পগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় বলে আক্ষেপ করেন এ বিশ্লেষক। বরাবরই দেখা যাচ্ছে এই খাতে বরাদ্দ হয় না, যেটা হওয়ার কথা ছিল সেটা হয় না, আর যেটা হয় সেটাও আবার অপচয় হয়, ব্যয় হয় না। শিক্ষা এবং স্বাস্থ্য খাতে মেগা প্রজেক্ট নেওয়া দরকার। আর মেগা প্রজেক্ট যখনই আমরা বলি তখনই কিছু লোক তাড়াহুড়ো করে কতগুলো বিল্ডিংয়ের প্রজেক্ট নিয়ে আসে। আর গুরুত্বপূর্ণ এই দুই খাতে ব্যয় বাড়ানোর পরামর্শ এনবিআর এর সাবেক চেয়ারম্যানের। আমি এখানে পড়াশুনো করাবো না, ফাঁকি দেবো, তো ওর বাধ্য ওর ডলার, ওখানে যেরকম গাইড বই পড়তে হচ্ছে তেমনি তার বিদেশেও পয়সা করি দিয়ে ডলার খরচ করি, তার বিদেশে পড়তে হচ্ছে, আমার ডলার খরচ হচ্ছে। একই অবস্থা চিকিৎসার ব্যাপারে। আমি যদি আমার এখানে সব চিকিৎসা সব তোমার ঠিকমতো নিশ্চিত করতে পারি, যার জন্য আমি যন্ত্রপাতি সব কিছু দিয়েছি, তুমি সেটা করতেছো না, আমার এই লোকেদের বাইরে যেতে হচ্ছে এবং সব ডলার বিদেশে দিয়ে আসতে হচ্ছে। বাজেটের আকারের পাশাপাশি বাস্তবায়নের দিকেও জোর দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ বাড়বে এবং একই সাথে সাথে এটার যে খরচটা যেটা হবে সেটাও যেন মানসম্মত খরচ হয়, বিশেষ করে আমাদের জনবল তৈরিতে যেন খরচ হয় সেটাই প্রত্যাশা করব। বাজেট বাড়তে হবে, এখন সাথে সাথে যে জোরটা দিতে হবে বাস্তবায়নের। আমি বরাদ্দ রেখে দিলাম তারপরে বাস্তবায়ন করলাম না, এইটা হবে না। সেই জন্যই একই সাথে বাজেট আকারও বাড়াতে হবে এবং বাস্তবায়নের উপরে অবশ্যই 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 জোর দিতে হবে। বাজেটের সফল বাস্তবায়নে অপচয় রোধ এবং সুশাসন নিশ্চিতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান তারা। আমেনা প্রণামী, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের কাছে আল মাওয়াসিতে বাস্তুচ্যুত পরিবারের একটি তাঁবু ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 21 ফিলিস্তিনি, আহত 64। এদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। তবে এই হামলাকে অস্বীকার করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এদিকে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয় রাফাতে ইসরায়েলের স্থল আগ্রাসনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ একটি জরুরি বৈঠক আহ্বান করেছে। এছাড়া জাতিসংঘ বলছে, এখন পর্যন্ত গাজায় 170 ট্রাক প্রবেশ করেছে, যেখানে প্রতিদিন প্রয়োজন 500 ট্রাক।
এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসরায়েল। এ নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো 146। এদিকে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে প্রায় 143টি দেশই এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে মানে। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। এর আগে মঙ্গলবার সকালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের বিষয়টি ঘোষণায় জানান স্প্যানিশ প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। এ বিষয়ে দেশটির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই। তিনি এক ঘোষণায় জানিয়েছেন, পূর্ব জেরুজালেম হবে ফিলিস্তিনের রাজধানী। এছাড়া আরও দেশকে পথে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইউরোপের এই 3 দেশের নেতারা। আমরা নরওয়ে এবং স্পেনের সাথে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আঞ্চলিক শান্তির জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে ইউরোপের অন্যান্য দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেবে। পশ্চিম তীরের শহর রামাল্লার ফিলিস্তিনিরা রাষ্ট্রের স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। ফিলিস্তিন রাষ্ট্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত হওয়া অবশ্যই আনন্দের। আমরা অন্যান্য দেশ থেকেও স্বীকৃতি পাওয়ার আশা করছি, যাতে আমরা আমাদের অধিকার আর স্বাধীনতা ফিরে পেতে পারি। ফিলিস্তিনের প্রতি ইউরোপের বেশি সংখ্যক দেশের এমন সমর্থনের পর বিশ্বে ক্রমেই আরও বেশি একঘরে হয়ে পড়ছে ইসরায়েল। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদানে ওই 3 দেশের সিদ্ধান্তের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটি মাদ্রিদ, অসলো ও ডাবলিন থেকে তার রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে। পাশাপাশি তলব করছে দেশ 3টির রাষ্ট্রদূতদের। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ দুপুর। জানাবো খেলার সংবাদ। আসন্ন টি-20 বিশ্বকাপের সবাইকে আরও উদ্যমী হওয়ার আহ্বান জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অভিজ্ঞ সাকিব আল হাসানের অভিজ্ঞতাও কাজে লাগাবে তরুণরা, এমনটাই প্রত্যাশা অধিনায়কের। রিফাত আঞ্জুমের রিপোর্ট। বড় স্বপ্ন নিয়ে এবার টি-20 বিশ্বকাপে খেলতে গেছে বাংলাদেশ। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গঠন করা হয়েছে টাইগারদের বিশ্বকাপ স্কোয়াড। যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের বিপক্ষে সিরিজ হেরে কঠোর সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দল। আসন্ন বিশ্বকাপে সব ক্রিকেটারকে নিজের দায়িত্ব পালনের বার্তা দিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমার কাছে প্রত্যেকটা প্লেয়ারকে আমি সবার কাছ থেকে আমার সমান এক্সপেকটেশন, যার যে রোলটা থাকবে ওই রোল অনুযায়ী যেন টিমে কন্ট্রিবিউট করে, এটাই প্রধান চাওয়া থাকবে। দলের সবচেয়ে বড় ভরসার নাম সাকিব আল হাসান। তার অভিষেকের পর থেকে টাইগারদের সবগুলো বিশ্বকাপে খেলেছেন সাকিব। অধিনায়কের চাওয়া দলে থাকা ক্রিকেটাররা তার অভিজ্ঞতাকে কাজে লাগাবে। আলাদাভাবে যদি বলেন, আমি চাইবো যে সাকিব ভাই তার এক্সপিরিয়েন্সটা প্রত্যেকটা ক্রিকেটারকে শেয়ার করবেন। তার যেই তিনি এই গত বছরগুলোতে যে এক্সপিরিয়েন্সগুলো ফেস করেছেন, ওই আইডিয়াসগুলো ইয়াং ক্রিকেটারদের দিলে আমার মনে হয় তারা অনেক উপকৃত হবেন, অলরেডি যেটা উনি করেন। সো এটাই আলাদাভাবে যদি বলেন এক্সপেকটেশন, এই জায়গায় অবশ্যই তার কাছ থেকে চাওয়া। অধিনায়ক মনে করেন সঠিক প্রক্রিয়া মেনে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে খেললে প্রত্যাশা অনুযায়ী সাফল্য আসবে। আমার কাছে ক্যাপ্টেন হিসেবে যে জিনিসটা ইম্পর্টেন্ট, আমরা আমাদের প্রিপারেশন ঠিক মতো নিয়েছি কিনা, আমাদের ছোট ছোট কাজগুলা করছি কিনা, আমাদের প্রসেসটা ঠিক আছে কিনা, এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমাদের এই জিনিসটা যদি আমরা মেনটেন করতে পারি, প্রত্যেকটা ম্যাচে আমাদের স্ট্রেংথ অনুযায়ী খেলতে পারি, রেজাল্ট উইল কাম। অধিনায়ক হিসাবে ব্যক্তিগত কোনো লক্ষ্য নেই, প্রতি ম্যাচে দলের জন্য অবদান রাখতে চান শান্ত। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।